আনিশা কেমন আছো? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করছি। ভাবি তুমি আর প্রশ্নটা করো। মিস একটু আওয়াজ একটু কেটে কেটে আসছে। এখন শুনতে পাচ্ছো? জি মিস, এখন শোনা যাচ্ছে। করো মা, প্রশ্নটা একটু করো। 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায়ের অন্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ: মার্চ 2 আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, মার্চ মিস 3 আসসালামু পণ্য আলাইকুম। ওয়ালাইকুম বাহনের আসসালাম। ক্রয় 30,000 টাকা, মার্চ 5 পণ্য বিক্রয় 25,000 টাকা, মার্চ 8 বহিঃফেরত 2,000 টাকা, মার্চ 12 পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, মার্চ 18 ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা, মার্চ 22 পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা, মার্চ 25 শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় 6,000 টাকা, মার্চ 28 কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। আচ্ছা, ধন্যবাদ। আমরা দুইটা ক্লাসে টি ছকের সাহায্যে খতিয়ান প্রস্তুত করেছি। আজকে আমরা চলমান জল ছেকের সাহায্যে চলমান জেট ছকের সাহায্যে আমরা খতিয়ান প্রস্তুত করব। আচ্ছা দেখো, 2017 সালে মার্চের 1 তারিখে নগদ 1 লাখ টাকা নিয়ে যে ব্যবসা শুরু করেছে, এটা জাবেদাটা কি হবে? যে পারবে সে উত্তর দাও, জাবেদাটা কি হবে? নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, জাবেদা কি হবে? নগদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আচ্ছা, মার্চের 2 তারিখ আসবাবপত্র প্রায় 20,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অন্য বাকিতে ক্রয় 30,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব, সরি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। অন্য বিক্রয় 25,000 টাকা, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্য বিক্রয় 25,000 টাকা, Is- পণ্য বিক্রয় 25,000 টাকা, কি হবে এটা? কেউ বলতে পারবে? দেনাদার, সরি মিস, মাইক আনমিউট হচ্ছিল না। পণ্য বিক্রয় 25,000 টাকা, কি হবে বলো? দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সাবিকুল্লাহ যেটা বলেছে ঠিক বলেছে? অন্যদের মধ্যে কেউ বলবে? আনিশা, আনিশা শুনতে পাচ্ছো? মিস আর মিউট হচ্ছে না। শোনো, যখন বাকিতে কথা উল্লেখ থাকবে তখনই দেনাদার সৃষ্টি হয়, যখন বাকিতে কথাটা উল্লেখ না থাকবে তখন ধরে নিব আমরা সেটা নগদে হয়েছে। সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? জি মিস। তাহলে পণ্য বিক্রয় 25,000 টাকা কি হবে সাবিকুল্লাহ, আর আবার বলো। নগদ, নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড।
8 তারিখে বই ফেরত 2000 টাকা। বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত। ক্রয় ফেরত 2000 টাকা কি হবে? সাবিকুন নাহার শুনতে পাচ্ছ? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? আনিশা কথা শুনতে পাচ্ছ? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি মিস। মিস আমার এখানে মনে হয় আজকে নেট প্রবলেম হতেছে, কথা অনেক আটকে আসতেছে। না সব আমার এখানে সমস্যা হচ্ছে না তোমাদের এখানে? কিন্তু অন্য কেউ তো রেসপন্স করতেছে না, আমার এখানে মাঝে মাঝে একটু আটকাচ্ছি। অন্য কেউ রেসপন্স করছে না, কারণটা কি? জিনিস কথা আটকে আটকে আসতেছে। আনিশা কথা কি আটকে আসছে কি আমারটা না তোমাদের সমস্যা হচ্ছে? সেটা বুঝতে পারছি না। মিস আপনার কথা আটকে আটকে আসতেছে। আমার কথা আটকে আসছে? জি মিস। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি মিস, এখন মিস ঠিক আছে। আচ্ছা সাবিকুন নাহার বলো। বই ফেরত যে কেউ বই ফেরত 2000 টাকা। আচ্ছা আমি বলছি একটু খেয়াল করো। ক্রয় ফেরত, ক্রয় ফেরত কি হবে? ক্রয় করলে খরচ বৃদ্ধি পায়, ডেবিট হয়। ক্রয় যখন ফেরত দেওয়া হবে তখন খরচের পরিমাণ কমে যাবে, তখন ক্রয় ফেরত হয়ে যাবে ক্রেডিট। খরচ হ্রাস পেলে ক্রেডিট। ক্রয়ের সাথে যেহেতু পাওনাদারের সম্পর্ক, এই জন্য পাওনাদার হিসাব ডেবিট হবে, কারণ দায়ের পরিমাণও সাথে সাথে কমে যাবে। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়াতে দায়ের পরিমাণও সাথে সাথে কমে যাবে, এই জন্য পাওনাদার হিসাব ডেবিট হয়ে যাবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা কি হবে বলো? পাওনাদার হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট। ব্যাংক হিসাব খোলা হলো 15,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা। পণ্য বিক্রি করা হয়েছে, চেক পেয়েছে 8,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট, তারপর বিক্রয় হিসাব ক্রেডিট। ভেরি গুড। ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে যাবে আর আয় হচ্ছে বিক্রয়ের জন্য ক্রেডিট হবে।
শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় ৬,০০০ টাকা। ক্রয় করা হয়েছে চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে শফিকের নিকট। কি হবে এটা? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে ক্রয় করাতে ব্যাংকে টাকা পরিমাণ কমে যাবে। কর্মচারীদের বেতন পরিশোধ ৫,০০০ টাকা। কি হবে? বেতন বেতন হিসাব হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। রাইট। বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো, এটা ছিল আমাদের কোশ্চেন। এখানে আমি জাবেদাগুলো করে রেখেছি, তোমরা যা বলেছো এতক্ষণ। আমরা এই জাবেদার আলোকে কি করব? খতিয়ান প্রস্তুত করব। দেখো, জাবেদা প্রস্তুত করার পর আমরা কয়টি খতিয়ান প্রস্তুত করব সেটি আমরা আগে বের করব। সেটি হচ্ছে, দেখো, নগদান মিস হিসাব। কথা অনেক আটকে আসতেছে, কিছু বুঝতে না। নগদান হিসাব ১ নাম্বার। মিস আপনার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। মিস অনেক সমস্যা হচ্ছে, নেটের কথা বোঝা যাচ্ছে না। মিস আপনার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। এবার কিছু আসছে এবার আসছে। দেখতে পাচ্ছ এখন? জি মিস। আচ্ছা, তাহলে দেখো, নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, ক্রয় ফেরত হিসাব, তারপরে এখানে হচ্ছে ব্যাংক হিসাব, আর হচ্ছে বেতন হিসাব। এই ৯টা হিসাব আমাদের প্রস্তুত করতে হবে। চলমান জের ছকের উদ্বৃত্ত লেখার জন্য আমরা কি করব? দেখো, ডেবিট পোস্টিং যখন হবে তখন আমরা ডেবিট দিকে যোগ করব, ডেবিট ব্যালেন্সে যোগ হবে। যখন ক্রেডিট পোস্টিং হবে তখন ডেবিট ব্যালেন্স থেকে কি করব? মাইনাস করব। আবার ক্রেডিট পোস্টিং যখন হবে তখন ক্রেডিট ব্যালেন্সের সাথে যোগ হবে, আর ডেবিট পোস্টিং হলে ক্রেডিট ব্যালেন্সের সাথে কি হবে? মাইনাস হবে। এটা আমরা অঙ্ক করার সময়ই বুঝতে পারবো। এখন আসো চলমান জের ছকের ছকটা আমরা দেখি। দেখো, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত। উদ্বৃত্ত জের, এখানে ডেবিট হবে, এখানে হবে ক্রেডিট। আমি এখানে ছকটা, তোমরা এখানে মাঝখানে একটা দাগ দাও, আমি দাগটা দিতে পারছি না। এখানে মাঝখানে একটা দাগ হবে। তাহলে দেখো, আমরা যদি নগদান হিসাব করি ডেবিট, তাহলে টাকা বসবে মার্চের ১ তারিখ ডেবিট দিকে। মার্চের ১ তারিখ, সবাই একটু ছকটা করো। মার্চের ১ তারিখ ডেবিট দিকে টাকা বসবে। আমরা এর আগে জেনেছি নগদান হিসাব ডেবিট হলে ডেবিট দিকে টাকা বসবে বিপরীত হিসাব নামে, মূলধন হিসাব নামে আসবে। আমরা এখানে বিপরীত হিসাব নামটা লিখবো মূলধন হিসাব। মূলধন হিসাব নামে আসবে। ডেবিট দিকে টাকা হচ্ছে ১ লক্ষ। দেখো, এখানে বলা হচ্ছে ডেবিট দিকে যখন টাকা হবে, ডেবিট পোস্টিং হলে ব্যালেন্স ডেবিট দিকে কি হবে? প্লাস হবে। তাহলে পাশাপাশি ডেবিট ব্যালেন্সের এখানে কি হবে? ১ লাখ টাকা হচ্ছে প্লাস হবে।
ক্রেডিট ব্যালেন্সে কিছু থাকবে না, তাহলে পরবর্তীতে আবার দেখো লেনদেনের দিকে আশাপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে টাকাটা লিখবো বিপরীত হিসাব নাম আশাপত্র হিসাব নামে। মার্চের হচ্ছে 2 তারিখ, আমরা বিপরীত হিসাব নাম আছে আশাপত্র হিসাব, আসবাব পত্র হিসাব নামে আসবে। আমি আবার বলছি, দেখো আশাপত্র হিসাব আসবে কত টাকা? 20,000 টাকা। যেহেতু নগদের হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে বসবে 20,000 টাকা বিপরীত হিসাব নামে। বিপরীত হিসাব নাম 20,000 টাকা। শুনতে পাচ্ছ আমার কথা? জি মিস। আচ্ছা, আজকে নেটটা সমস্যা করছে মনে হয়। দেখো আশাপত্র হিসাব ক্রেডিট দিকে কি 20,000 টাকা। এখন দেখো এখানে কি আছে? ডেবিট পোস্টিং ডেবিট ব্যালেন্সে যোগ হবে, ক্রেডিট পোস্টিং ডেবিট ব্যালেন্স থেকে কি হবে? মাইনাস হবে। তাহলে দেখো এখানে ক্রেডিট পোস্টিং হয়েছে, তাহলে ডেবিট ব্যালেন্স থেকে কি হবে? মাইনাস হবে। 1 লাখ টাকা 20,000 টাকা যদি মাইনাস করি তাহলে কত হবে আমাদের? 80,000 টাকা। এই হচ্ছে চলমান জের ছকের মাধ্যমে যদি আমরা খতিয়ান প্রস্তুত করি তাহলে কি হবে? সাথে সাথে দেখো উদ্বৃত্ত বের হয়ে যাচ্ছে। নগদের হিসাবে যখন মার্চের 1 তারিখে আমরা পোস্টিং করেছি তখন আমরা উদ্বৃত্ত পেয়েছি 1 লক্ষ টাকা। মার্চের 2 তারিখ আবার যখন আমরা লেনদেনটা পোস্টিং করেছি সাথে সাথে আমরা জানতে পারছি নগদের হিসাবের উদ্বৃত্ত হচ্ছে 80,000 টাকা। টি ছকের আর চলমান জের ছকের মধ্যে পার্থক্য, একটি বড় পার্থক্য এটি যে টি ছক সবগুলো লেনদেন পোস্টিং করার পর যেদিকে বেশি হয় সেটা যোগ করি, দুই দিকে সমান করে তারপর যেদিকে কম হয় সেগুলো মাইনাস করার পর আমরা উদ্বৃত্ত অর্থাৎ পার্থক্য বের করি। কিন্তু এখানে হচ্ছে সাথে সাথে আমরা উদ্বৃত্তটা পেয়ে যাচ্ছি। তারপর দেখো মার্চের 3 তারিখ কোনো নগদান লেনদেন নেই, মার্চের 5 তারিখ আছে। দেখো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা নগদান হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে টাকাটা বসাবো বিপরীত হিসাব নাম বিক্রয় হিসাব নামে। মার্চের 5 তারিখে তাহলে বিক্রয় হিসাব নামে আসবে। মার্চের 5 তারিখ হচ্ছে বিক্রয় হিসাব নাম, বিক্রয় হিসাব নামে আসবে। আমাদের কত টাকা আসবে? 25,000 টাকা ডেবিট দিকে। 25,000 টাকা হচ্ছে আমাদের ডেবিট দিকে। কারণ কেন ডেবিট দিকে আসবে 25,000 টাকা? কারণ নগদান হিসাব ডেবিট আছে, এই জন্য টাকাটা ডেবিট দিকে হবে। শুধুমাত্র আমাদের কি হবে? বিপরীত হিসাব নামে আসবে। 25,000 টাকা ডেবিট, তাহলে ডেবিট পোস্টিং হলে কি হবে? ডেবিট ব্যালেন্সের সাথে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে ডেবিট ব্যালেন্সের সাথে এখন কি হয়ে যাচ্ছে? এই 25,000 টাকা প্লাস হয়ে যাবে। 80,000 আর 25,000 টাকা প্লাস হয়ে কত হবে বলতো? 1,05,000 টাকা। তাহলে আমরা দেখো এক নজরে এখন বলতে পারছি নগদ হিসাবের উদ্বৃত্ত হচ্ছে 1,05,000 টাকা। আমরা আবার দেখি, চলো এখানে নগদান হিসাবের এখানে লেনদেন 12 তারিখে আছে। পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট দিকে আমাদের টাকাটা বসবে বিপরীত হিসাব নাম পাওনাদার হিসাব নামে 12 তারিখে। মার্চের 12 তারিখ পাওনাদার হিসাব কত টাকা? পাওনাদার হিসাবে 10,000 টাকা।
10,000 টাকা ক্রেডিট দিকে হলে এখন কি হবে, ডেবিট ব্যালেন্স থেকে মাইনাস হবে। মাইনাস হয়ে কত টাকা হবে, 95,000 টাকা। এখন দেখো জাবেদা 12 তারিখের পরে নগদান হিসাব কি আছে দেখো, 18 তারিখে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে টাকা বসবে 15,000 টাকা, কি হিসাব নামে, ব্যাংক হিসাব নামে। ব্যাংক হিসাব নামে মার্চের 18 তারিখ ব্যাংক হিসাব নামে আসবে কত টাকা, 15,000 টাকা ক্রেডিট দিকে, 15,000 টাকা। তাহলে ক্রেডিট দিকে 15,000 টাকা আসলে ডেবিট ব্যালেন্স থেকে কি হবে, মাইনাস হবে। 15,000 টাকা মাইনাস হলে কত টাকা আসবে এখানে, 80,000 টাকা। তারপর দেখো নগদান হিসাব আর কি আছে এখানে, একদম লাস্টে 12 তারিখ দেখো বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, বিপরীত হিসাব নাম বেতন হিসাব নামে আসবে ক্রেডিট দিকে 5,000 টাকা। মার্চের 28 তারিখ বেতন হিসাব নামে আসবে ক্রেডিট দিকে 5,000 টাকা। তাহলে ক্রেডিট দিকে আসলে কি হবে, এই 80,000 টাকা থেকে মাইনাস হবে 5,000 টাকা, মাইনাস হলে হবে 75,000 টাকা। এই দেখো আমরা এক নজরে বলে দিতে পারি যে নগদান হিসাবের উদ্বৃত্ত কত, 75,000 টাকা। কারো কোনো প্রশ্ন আছে বলো। নো মিস। সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, তাহলে এখন মূলধন হিসাবেরটা আমি বলবো না, তোমরা বলবে। সবটা করে রেখেছিলাম কিন্তু খেয়াল করি না। ঠিক আছে, দেখো বলো। এখন মার্চের 1 তারিখ এখানে মূলধন হিসাব, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, কি হবে বলো। মিস কোনটার কথা বললেন? আজকে এখন আমরা নগদ মূলধন হিসাবের উদ্বৃত্ত বের করব, নগদের হিসাবের উদ্বৃত্ত ওকে বের করেছি, এখন মূলধন হিসাব। তাহলে কি হবে জি মিস। বলো। মিস নগদান হিসাবটা যাবে, যেহেতু মূলধনের ঘরে যাবে তাহলে বিপরীতটা বসবে। হ্যাঁ, নগদের হিসাব। আর টাকা, টাকা মিস কোথায় টাকা বসাবো, বসবে ক্রেডিট ঘরে, ক্রেডিট ঘরে। কেন ক্রেডিট দিকে, মিস আর কি নাম বিপরীতটা বসবে, কিন্তু যেটা আর কি ডেবিট আর ক্রেডিট থাকবে সেটা হ্যাঁ টাকা হ্যাঁ, ওই ঘরে বসবে। ভেরি গুড, এক্সিলেন্ট। তাহলে কি হবে আমাদের মার্চের 1 তারিখ এখানে বিপরীত হিসাব নাম আসবে হচ্ছে নগদান হিসাব। নগদান হ্যাঁ, তারপর আর ক্রেডিট ঘরে হচ্ছে টাকাটা বসবে। টাকাটা বসবে হচ্ছে ক্রেডিট দিকে 1 লক্ষ টাকা। জি মিস। ঠিক, এখন তাহলে এখানে কি আমরা পেয়েছি, ক্রেডিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্সের সাথে কি হবে, যোগ হবে। তাহলে ক্রেডিট পোস্টিং হয়েছে, তাহলে ক্রেডিট ব্যালেন্সের সাথে কি হবে, ক্রেডিট পোস্টিং ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট ব্যালেন্সের সাথে কি হয়ে গেল, যোগ হলো। এখানে দেখো আমাদের যাবে দেয় আর কোনো মূলধন হিসাব আছে, আমাদের লেনদেনে কি আর কোনো মূলধন হিসাব আছে, নো মিস। তাহলে আর কিছু আসছে না।
তাহলে আমাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত কত পেলাম আমরা? 1,00,000 টাকা। এখন আসো আশাপত্র হিসাব। আশাপত্র হিসাব বলো, কি হবে বলো? মিস মার্চের 2 এরটা যাবে নগদান হিসাব, হ্যাঁ, আর হচ্ছে ডেবিট ঘরে টাকাটা বসবে। আচ্ছা। মার্চের 2 তারিখ হবে মার্চের 2 তারিখে আমাদের কি হবে? নগদান হিসাব আসবে। নগদান হিসাব কি হবে এখন? নগদান হিসাব আসবে আর টাকাটা কোন দিকে বসবে? ডেবিট ঘরে বসবে। টাকাটা বসবে ডেবিট দিকে। কত টাকা? 20,000 টাকা। তাহলে ডেবিট টাকা ডেবিট ব্যালেন্সে যাবে 20,000 টাকা। আর কিছু আছে আশাপত্র হিসাব নামে আমাদের লেনদেনে? আশাপত্র হিসাব নামে আর কিছু নেই। No, এরপরে আসবো কি? ক্রয় হিসাব। এরপরে হচ্ছে আমাদের ক্রয় হিসাব। আমি খুবই দুঃখিত, অঙ্কটি যেন দ্রুত করতে পারি এই জন্য আমি ছকটা করে রেখেছিলাম, কিন্তু ছকটা আমি ভালোভাবে খেয়াল করি নাই। আসো তাহলে আমরা ক্রয় হিসাবে লেনদেন গুলো দেখি। দেখো ক্রয় হিসাব, দেখো এখানে কি আছে? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে কি হবে? পাওনাদার হিসাবটা যাবে আর হ্যাঁ, হচ্ছে ডেবিট ঘরে টাকাটা বসবে। ডেবিট দিক করে টাকাটা বসবে। পাওনাদার হিসাব আসবে মার্চের কত তারিখ? 3 তারিখ। মার্চের 3 তারিখ পাওনাদার হিসাব আসবে আর টাকাটা বসবে কোথায়? ডেবিট করে। কত টাকা? 30,000 টাকা। তারপর ক্রয় দেখবো আমরা আরো কি আছে। দেখো এখানে 25 তারিখে আরেকটি ক্রয় আছে। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কি হবে? ব্যাংক হিসাবটা যাবে আর টাকা বসবে ডেবিট ঘরে। ডেবিট করে। ব্যাংক হিসাব আসবে 25 তারিখ মার্চের। মার্চের 25 তারিখ ব্যাংক হিসাব নামে ব্যাংক হিসাব নামে আসবে। টাকাটা বসবে কোন দিকে? ডেবিট দিকে 6,000 টাকা। দেখো পাওনাদারের ডেবিট দিকে ডেবিট ব্যালেন্সই ডেবিট দিকে আছে 30,000 টাকা, তাহলে ব্যালেন্স হবে ডেবিট দিকে 30,000 টাকা উদ্বৃত্ত। তারপর 6,000 টাকা আবার ব্যাংক ডেবিট। বিয়োগ হয়ে 30,000 থেকে বিয়োগ হয়ে বসবে। ব্যাংক হিসাব কি আছে? ক্রয় হিসাবে ডেবিট আছে সাবিকুন নাহার। ক্রয় হিসাব ডেবিট, তাহলে টাকাটা ডেবিট দিকেই বসবে ব্যাংক হিসাব নামে। তাহলে দেখো টাকাটা ডেবিট দিকেই বসবে 6,000 টাকা ব্যাংক হিসাব নামে। তাহলে ডেবিটের সাথে ডেবিট ব্যালেন্স কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে 30,000 আর 6,000 হবে কত? 36,000 টাকা। কারো কোনো প্রশ্ন? বুঝতে পেরেছ? জি মিস। আচ্ছা, তারপর দেখো আমাদের পাওনাদার হিসাব। এখন বলো পাওনাদার হিসাব। দেখো এখানে মার্চের 3 তারিখ আছে, কি হবে?
ক্রয় হিসাব ডেবিট, বিপরীত পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। ক্রয় হিসাব, ক্রয় হিসাব আর হচ্ছে টাকা বসবে ক্রেডিট ঘরে। টাকা বসবে ক্রেডিট করে। ক্রয় হিসাব নামে আসবে মার্চের 3 তারিখ। ক্রয় হিসাব নামে আসবে টাকা বসবে হচ্ছে ক্রেডিট দিকে। কত টাকা আসবে? 30,000 টাকা। ক্রেডিট দিকে ব্যালেন্স হবে 30,000 টাকা। এখন তারপর আর কি আছে? পাওনাদারের 8 তারিখে দেখো, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কি হবে? 8 তারিখে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। কি হবে? ক্রয় ফেরত হিসাব বসবে আর টাকা বসবে হচ্ছে ক্রেডিট ডেবিট ঘরে। আচ্ছা, ক্রয় ফেরত হিসাব আসবে ক্রয় ফেরত হিসাব মার্চের কত তারিখ? এটা মার্চের 8 তারিখ। টাকা বসবে হচ্ছে কোন দিকে? ডেবিট দিকে। কত টাকা? 2,000 টাকা। তাহলে এখানে কি হবে দেখো, আমরা এখানে জেনেছি যখন ক্রেডিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্সের সাথে কি হবে? যোগ হবে। আবার যখন ডেবিট পোস্টিং হবে তখন ক্রেডিট ব্যালেন্স থেকে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে যেহেতু ক্রেডিট পোস্টিং এর সাথে প্লাস হয়েছে, এখন ডেবিট পোস্টিং এর থেকে কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস হয়ে হবে কত টাকা? 28,000 টাকা। 28,000। এখানে দেখো পাওনাদার হিসাব নামে আর কিছু আছে। দেখো 12 তারিখে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কি হবে? মার্চের 12 তারিখ পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কি হবে? মিন্স নগদান হিসাব বসবে আর হচ্ছে ডেবিট ঘরে হচ্ছে টাকাটা। আচ্ছা, নগদান হিসাব হবে আর ডেবিট দিকে হবে টাকাটা। মার্চের 12 তারিখ নগদান হিসাব ডেবিট ঘরে হবে টাকা 10,000। তাহলে ক্রেডিট থেকে মাইনাস হয়ে উদ্বৃত্ত কত হবে? 18,000। দেখো, আমরা চলমান জের ছকের মাধ্যমে যদি খতিয়ান প্রস্তুত করি সাথে সাথে উদ্বৃত্তের পরিমাণ আমরা জানতে পারি। যদি 3 তারিখে জিজ্ঞেস করা হয় যে পাওনাদার হিসাবে উদ্বৃত্ত কত? 30,000 টাকা। 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি উদ্বৃত্ত হচ্ছে 28,000 টাকা। 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি উদ্বৃত্ত হচ্ছে আমাদের 18,000 টাকা। আমরা এক নজরে দেখে বলতে পারি যে বাকিতে ক্রয় হয়েছিল, এই জন্য পাওনাদারের পরিমাণ বেড়ে গিয়েছিল। ক্রয় ফেরত হওয়াতে পাওনাদারের পরিমাণ কমে হয়েছে 28,000 টাকা। তারপর পাওনাদারের টাকা পরিশোধ করা হয়েছে, করার পরে এখন পাওনাদারের পরিমাণ হচ্ছে 18,000 টাকা। মানে আর 18,000 টাকা পাওনাদারকে পরিশোধ করতে হবে। তাহলে এই যে চলমান জের ছকের মাধ্যমে যদি খতিয়ান প্রস্তুত করি এক নজরে আমরা পাওনাদার সম্পর্কে সব জানতে পারি। ঠিক তেমনি দেখো এখানেও মূলধন হিসাব কি পরিমাণ আসছে এক নজরে, আসবাবপত্র হিসাব সম্পর্কে এক নজরে। শুধু তাই না, নগদান হিসাবে একবারে বলতে পারি। যদি ফোনে তোমাকে কেউ জিজ্ঞেস করে কোনো তুমি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, বলতে পারবে এক নজরে দেখে যে মূলধন বাবদ এসেছে টাকা 1 লক্ষ টাকা, আমরা আসবাবপত্র ক্রয় করেছি 20,000 টাকা, এখন আছে তারপরে মূলধন 80,000 টাকা, অর্থাৎ নগদ টাকা আছে 80,000। তারপর বিক্রয় করাতে টাকা আসছে 25,000, এখন কারবারে টাকা আছে 1,05,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করেছি 10,000 টাকা, এখন নগদ টাকা আছে 95,000 টাকা। ব্যাংকে থেকে টাকা কি করা হয়েছে? ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে 15,000 টাকা। এই জন্য নগদ টাকা আছে কত? 80,000 টাকা। মানে ব্যাংকে হিসাব খোলা হয়েছিল।
তারপর বেতন পরিশোধ করা হয়েছে 5,000 টাকা, এখন আছে 75,000 টাকা। অর্থাৎ কোন কোন খাতে টাকা আসছে এবং কোন কোন খাতে টাকা ব্যয় হয়েছে সেটা এক নজরে দেখা যাচ্ছে, যে নগদ টাকা আসছে 1 লাখ মূলধন হিসাবে আর বিক্রয় করে আসছে 25,000। আর কোন কোন খাতে ব্যয় হয়েছে, আসবাবপত্র ক্রয় করতে গিয়ে ব্যয় হয়েছে, পাওনাদারকে টাকা পরিশোধ করতে গিয়ে ব্যয় হয়েছে, ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ব্যয় হয়েছে, বেতন পরিশোধ করতে গিয়ে ব্যয় হয়েছে। তার মানে কোন কোন খাত থেকে আসছে টাকা, কোন কোন খাতে ব্যয় হয়েছে এবং কত টাকা উদ্বৃত্ত আছে, এক নজরে তুমি এই নগদান হিসাবের মাধ্যমে তোমরা বলতে পারবে। চলমান জের ছকে প্রস্তুত, এই জন্যই বলা হয় খতিয়ানকে সকল বইয়ের রাজা অর্থাৎ পাকা বই। তারপর আসো এখন হচ্ছে আমাদের কি পাওনাদার হিসাবের পরে হচ্ছে বিক্রয় হিসাব। দেখো এখন বিক্রয় হিসাবের লেনদেন। দেখো 5 তারিখে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কি হবে? শুনতে পাচ্ছ? সাবিকুন নাহার, মিস কোনটা 5 তারিখে বলুন? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। মিস নগদান হিসাবটা বসবে। বসবে বিপরীত হিসাব, নাম যেহেতু নগদান হিসাব, টাকা বসবে কোথায়? ক্রেডিট ঘরে। ক্রেডিট ঘরে 25,000 টাকা। আচ্ছা আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তোমরা একটু দয়া করে 5 মিনিট পর আবার একটু জয়েন হয়ে, যেহেতু ক্লাসে নেটওয়ার্কের সমস্যা করেছে, আর একটু বাকি আছে, আমি অঙ্কটা শেষ করব। একটু সময় দিয়ে, তোমাদের তো এরপরে 11টায় ক্লাস, একটু অতিরিক্ত 10 মিনিট সময় আমাকে দাও, ঠিক আছে? এই সময় শেষ হয়ে গেলে 5 মিনিট পর আবার একটু জয়েন হয়ে কষ্ট করে।